প্রকল্পিত হয় মেঘা। রৌদ্রকে আকস্মিক এভাবে দেখে ঝটকা খায়, ছেদ করে ওঠে বক্ষস্থল। অগ্নিমূর্তি ধারণ করেছে রৌদ্র, চোয়াল বীভৎস নিরেট। এক হাতে মেঘার বাম হাত পেছনে কোমরের সাথে মুচড়ে ধরে, অন্য হাতে মেঘার কোমর আঁকড়ে ধরেছে রৌদ্র। মেয়েটাকে লেপ্টে মিশিয়ে ফেলেছে নিজের সাথে। আশপাশ অবলোকন প্রয়োজন বোধ করল না সে। সবার ড্যাপড্যাপে চাহনি এখন দুজনের দিকে। তৌসিফ কবির পরিস্থিতি বুঝে গলা চেড়ে সরে গেলেন জায়গা ত্যাগ করে। তোফায়েল কবির ভাগ্যে সেখানে নেই। রুবিনা কবির অস্পষ্টে বললেন আশপাশ তাকিয়ে, কি হচ্ছেটা কি রুদ্র? রৌদ্র শুনেও শুনল না, মাথা ঝুঁকিয়ে দৃষ্টি গেড়ে রইল মেঘার দিকে। আগ্নেয়গিরির ন্যায় প্রজ্বলিত দৃষ্টি তার। মেঘা ইঞ্চি পরিমাণ নড়তে পারছে না পিষ্ট হয়ে। ছটফট করতে পারল না সে। ফণাবিহীন ফোঁস করে উঠল শুধু। রৌদ্র ওর দিকে তাকিয়ে এক মুহূর্ত পর সবাইকে অধিক তাজ্জব বানিয়ে হুঙ্কার ছাড়ল, গান থামালে কেন? বাজাও! সম্বিত হলো সকলে। অবিশ্বাসে বৃহৎ নয়নে চাইল একাধিক দৃষ্টি। আর্দ্র অষ্টপিশে নেমে আসলো স্টেজ হতে। প্ল্যান মোতাবেক গার্ডেনের উজ্জ্বল কিছু লাইট নিমিষেই নিভে গেল ধপ করে। ঝিরিঝিরি একটা ঝাড়বাতির ন্যায় রং বেরঙের ফেরি লাইট জ্বলে উঠল সব আলো নিভিয়ে। উজ্জ্বল থেকে রঙিন হলো চারপাশ। অস্পষ্ট হয়ে এলো পুরো গার্ডেন। রৌদ্র যেভাবে শক্ত হয়ে মেঘার কোমর জড়িয়ে নিয়েছিল, সেই অবস্থায় পরিবর্তন আনলো একটু। হাত আলগা করে আলতো করে কোমর পেঁচিয়ে নিল ডান হাতে। তীর তীর করে কেঁপে উঠল মেঘা। এবার নড়ে চড়ে উঠল, ছটফট করলো দৃষ্টি রেখে। কি আজব! চোখ সরাতে পারছে না কেন? রৌদ্রের রাগের তোপে রক্তবর্ণ ধারণ করা মদকীয় দৃষ্টি থেকে শতকষ্টেও চোখ সরিয়ে নিতে পারল না মেঘা। রৌদ্র এক হাতে ওর কোমর জড়িয়ে খানিকটা উঁচু করল ওকে। শূন্যে ভাসিয়ে পর মুহূর্তে মেঘাকে দাঁড় করালো নিজের দুপায়ের পিঠের উপর। এর মধ্যে ধীর ধ্বনিতে বেজে উঠল নতুন একটা সুর। রাত বঞ্জর সি হে, কালি খঞ্জর সি হে, তেরি সনে কি লাগে, মেরে অন্দর বে হে, তু হাওয়া দে ইসে, তু মেরে তন জলে। গান বাজতেই পরিস্থিতি থমকে গেল আরো বেশি। মেঘা শিউরে উঠে পৌঁছাতে চাইল, পারল না। রৌদ্র আবারও ওকে টেনে নিয়ে খুব কাছাকাছি এনে বুকের সাথে মিশিয়ে দাঁড় করালো। তীব্র অধিকার বোধে আবারও কোমর জড়িয়ে নিল শক্ত করে। মেঘা এবার আর তাকিয়ে থাকতে পারল না। ছটফট হৃদয়ের আলোড়নে এক ঝটকায় নামিয়ে নিল দৃষ্টি যুগল। অমনি ওষ্ঠপুটে দাঁত বসিয়ে ফিচেল হাসল রৌদ্র। মেঘার নির্বিকারত্ব দেখে রৌদ্র নিজেই ওর বাম হাতটা তুলে রাখল নিজের কাঁধের নিকট। অতঃপর নিজের বাম হাতের ব্যান্ডেজ সমেত মেঘার ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল চেপে ধরল। গান চলছে কেঁপে কেঁপে মৃদু সাউন্ডে। জ্বালা দে রে সং জ্বালা দে রে, মুহে আগ লাগা দে রে, মে তো তেরি যোগান ইয়ে, তু যোগ লাগা দে রে। রৌদ্র মেঘা সমেত পা বাড়িয়ে মৃদুমন্দ মুভমেন্ট করতে এবার আর স্থির থাকল না মেঘা। ঢোক গিলল প্রথমে, জড়ালো হৃদয় স্পন্দনের বিপরীতে শরীরের কম্পন রুখে নিল খুব কষ্টতে। দাঁত চেপে রাগ প্রকাশ করল রৌদ্রের কাঁধ খামচে। ছাড়ুন অসভ্য লোক, সবাই দেখছে। তন্মধ্যে টাটানো স্বরে ধমকালো রৌদ্র, দেখুক। এতক্ষণ ধরে পরপুরুষের সাথে কোমর ধুলিয়ে নাচছিলি, তাতেও দেখছিল সবাই। ফের বেয়াদবির জন্য তোর গাল বরাবর এখন অবধি থাপ্পড় বসায়নি, এটা তোর গুড লাক। কথাটুকু শেষ করে ঠোঁট চওড়া করল সে। আচানক চটপটে পদক্ষেপে মিউজিকের সাথে তাল মিলিয়ে মেঘাকে ঘুরিয়ে স্পিন করে নিজের থেকে ছাড়িয়ে দূরত্ব বাড়ালো। মেঘা মাথা চড়কে হকচকিয়ে যাওয়া মাত্রই আবারও এক ঝটকায় কবজিতে টান মেরে ওকে এনে ফেলল নিজের বুকের মাঝে। ফের আগের ন্যায় কোমর জড়িয়ে মৃদুমন্দ মিউজিকের তাল মেলাতে লাগলো নিজে থেকেই। মেঘা আহাম্মক তাজ্জব। এতগুলো লোকের ভিড়ে রৌদ্রের সাথে এভাবে নিজেকে আবিষ্কার করতেই বক্ষস্থল কেঁপে উঠল। নমনীয় হৃদয়যন্ত্রে শুরু হলো তোড়পাড়। সবাই খুব মনোযোগে দেখছে ওদের সুশৃঙ্খল যুগল নৃত্য। বাতাস বইছে একটু একটু। মেঘার হাঁটু ছড়ানো চুলগুলো উঠছে অবাধ্যভাবে। রৌদ্রের গরম শ্বাস নিজের উপর অনুভব করছে সে। শক্তি খুইয়ে আসছে আপনা আপনি। কণ্ঠনালীতে কথা ফুটেছে না। শাড়ির ভাঁজে গড়বড় অনুভব হতে সম্বিতে ফিরল মেঘা। কুচি নেমে গেছে নিচের দিকে, পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে।
হতচকিতে উচ্চারণ করলো মেয়েটা। আমার শাড়িতে প্রবলেম হচ্ছে। ছাড়ুন প্লিজ। হোক প্রবলেম। এতক্ষণ প্রবলেম হয়নি, এখন আমার ধারে এসেই সব প্রবলেম শুরু হয়ে গেল। রৌদ্রের জিদ্দি স্বরে মিনমিন করলো মেঘা। সত্যি বলছি, কুচি খুলে যাচ্ছে, অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাব। এক্ষুনি ঠিক করতে হবে। রৌদ্র নির্বিকার। মেঘাকে রাউন্ড করে ঘুরিয়ে পিছনের দিকে ঝুঁকিয়ে দিল সে। পরক্ষণে আবার আগলে নিল। চোখ জোড়া এখনো জ্বলন্ত। মেঘা বেশি সমস্যা অনুভব করে এবার আকুতি স্বরে বিড়বিড় করলো, রৌদ্র প্লিজ, কুচি এলোমেলো হয়ে গেছে, আমার শাড়ি খুলে যাবে, সবাই দেখছে, আই ফিল আনকমফোর্টেবল, প্লিজ ছেড়ে দিন, আমি রুমে যাব। তৎক্ষণাৎ থমকায় রৌদ্র, থমকায় বেপরোয়া হৃদয় স্পন্দন, জ্বলন্ত দৃষ্টি যুগল। মেঘার মিনতি ভরা দৃষ্টি জোড়ার দিকে তাকায় অদ্ভুতভাবে। সুদয় আচমকায়, কি বললি? আমি রুমে যাব, ছেড়ে দিন প্লিজ। আর তার আগে কি বললি? কুচি এলোমেলো হয়ে গেছে। ইডিয়েট, থাপ্পড় খাবি। আমাকে কি বলে ডাকলি? মিনমিন করে মেঘা। রৌদ্র, আবার বল। রৌদ্র। রৌদ্র চোখ বুজে নেয়, বুকে এসে ঝুঁকে এসে বলে ঢোক গিলে, এবার বল। রৌদ্র প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলুন। মেঘা এবার বিরক্ত হলো। এতক্ষণ সবার সম্মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, আর পারল না। দাঁত খিঁচুনি দিয়ে রৌদ্রকে দুহাতে ঠেলার কসরত করলো। সহসা হিসিয়ে বলল রৌদ্র, বিলিভ মি, এভাবে একবার বলে দেখ, আই প্রমিস, এক মুহূর্ত অপেক্ষা করাবো না। তোকে আমি নিজেই নিয়ে যাব এখান থেকে। বরফের ন্যায় ঠান্ডা আর ধারালো তার স্বর। বিপরীতে তরতরে গর্জালো মেঘা, রাইনো মুখো, ছাড়ুন আমায়। অনেকক্ষণ ধরে সহ করছি। অসভ্যতামো শুরু করেছেন সবার সামনে। তামাশা বন্ধ করুন, দূরে সরুন আমার থেকে। রৌদ্র চিবিয়ে পড়ল প্রত্যুত্তরে, ইডিয়েট, অসভ্যতা আমি করছি? আর তুই পরপুরুষের সাথে নেচে বেরিয়ে সভ্যতা দেখাচ্ছিস আমায়? ঘরে চল এবার, কত নাচতে পারিস আমিও দেখব আজ। লেটস গো সানি। মেঘাকে ছাড়লো জড়ানো থেকে, চেপে ধরল বাম হাতের কবজি। হিড়িয়ে টানতে গেলে পায়ে কুচি জড়িয়ে সম্পূর্ণ কুচিটাই খুলে এলো। ধক করে উঠল মেঘা। দ্রুত হাতে কুচির মাথা চেপে ধরল উদয়ের সাথে। বাম হাত ছাড়াতে ঝাটকা মারল। জড়ানো গলায় তেতে উঠল এবেলায়। আর ইউ ম্যাড? ছাড়ুন আমায়। সহজ কথা বোঝেন না কোনো আপনি? পরিস্থিতি আচমকা বদলে যেতেই গান থামল আবার। আলোগুলো জ্বলে উঠল পুনরায়। হকচকিয়ে গেল সকলে। রৌদ্র পিছু ফিরে তাকাতেই মেঘার অবস্থা বুঝতে বাকি রইল না। শাড়ি পুরো এলোমেলো এতক্ষণে। পাতলা আঁচল ভেদে ফর্সা উদর আদৌ অলঙ্ঘনীয়। এতগুলো লোকের সামনে মেঘার এই এলোমেলো দশা দেখে কিরমির করে রৌদ্র। পিছিয়ে হুট করে মেঘাকে পাজাকোলা করে তুলে নিল সে। কুচি চেপে ধরে ভ্যাবাচেকা খায় মেঘা। আপনি অপর হাত উঠে যায় রৌদ্রের কাঁধ জড়িয়ে, নড়ে চড়ে আশপাশে আর চোখে নজরে নিয়ে বলে, লিমিট ক্রস করে ফেলেছেন এবার, নামিয়ে দিন আমায়। শাট আপ ইডিয়েট, আর একটা কথা বললে ঠোঁট সেলাই করে দেবো তোর। পা বাড়াতেই ছটফট করে হাত পা ছোড়াছুড়ি করে চেঁচালো মেঘা, ভাইয়া, এই রাইনো মুখোটাকে আটকাও। উপস্থিত সকলে হতভম্ব হয়েছে দেখা ব্যতীত জোর গলায় কিছুই বলার নেই কারোর। ঠোঁট চেপে হাসছে কিছু মুখ, নতুবা কানাকানি করছে ফাঁসফুস করে। রৌদ্র গটগট পা বাড়িয়ে এগোলো বাড়ির দিকে। বাধা প্রদান করলো না কেউ। রুবিনা কবির হতবাক অবস্থায় ছেলের পিছনে অগ্রসর হতে গেলে সিরাত পথ রোধ করে দাঁড়ালো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? রৌদ্র ওই মেয়েটাকে ওভাবে নিয়ে যাচ্ছে কেন? আবার ওকে মারবে? মারুক, ও নিজে মারবে আর নিজেই মলম লাগাবে। সবে তো শুরু তোমার ছেলের তরপর্নাও। তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে, তুমি আমার সাথে এসো। বাড়ির ভেতরটা এই মুহূর্তে ফাঁকা। রৌদ্র মেঘাকে নিয়ে সোজা সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল। নিজ ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে খুলল ঠাস করে। মেঘা ছোড়াছুড়ি করছে এতক্ষণে, তবে লাভ হয়নি। রৌদ্র ঘরে ঢুকেই ঠাস করে ওকে ছুঁড়ে ফেলল বিছানার উপর। কোমরে চিলতে পরিমাণ ব্যথা পেয়ে মৃদু কুকিয়ে উঠে মেঘা। এক হাত কোমরের ডান দিকে চেপে ধরে চোখ খিচে রাখে এক মুহূর্ত। খট করে দরজা লাগানোর শব্দ পেতেই তড়িতে চোখ মেলে তাকালো। পরক্ষণে রৌদ্র দরজা লাগিয়ে দিয়েছে। শার্টের হাতা গোটাতে গোটাতে কঠোর ভঙ্গিতে মেঘার দিকে এগোলো সে। মেঘা ভাবসাবে পরিবর্তন না দেখিয়ে ব্যথা প্রকাশ করে
খ্যাটখ্যাটে স্বরে ঝেড়ে উঠল, ইউ রাইনো, পাগল হয়ে গেছেন আপনি? এভাবে ছুঁড়ে মারলেন কেন আমায়? ব্যথা পাইনি আমি? ইউ ইডিয়েট, নাটক করবি না একদম। যেখানে ফেলেছি সেখানে ব্যথা পাওয়ার হলে তোকে ফেলতাম না আমি। মেঘা থতমত খায়, বিছানার দিকে তাকায়। কোমল তুলতুলে নরম গদি, মেঘার ছিপছিপে শরীরের ভারে বসে দেবে গেছে তুলোনোর ন্যায়। মেঘা ব্যথা পায়নি একটুও, বরং পড়ার সাথে সাথে বাউন্স করেছে তুলোর মতো মোলায়েম বিছানায়। সাদা ধবধবে একখানা বেডশিট। মেঘা মুহূর্ত পর দৃষ্টি সরিয়ে রাগ বজায় রেখে বলল, আমাকে এখানে এনেছেন কেন আপনি? কোন সাহসে? বেশরম অসভ্য লোক, লাজ লজ্জা নেই একটুও? অতগুলো লোকের সামনে কোন স্পর্ধায় অসভ্যের মতো আমাকে ছুঁয়েছেন আপনি? রৌদ্র তেড়ে যায়, আঙ্গুল তুলে শাসিয়ে বলে, তোকে ছোঁয়ার জন্য স্পর্ধা নয়, অধিকারের প্রয়োজন, যেটা আমার দিব্যি আছে। এবার মোর হিম্মত নিয়ে চলে রুডবিক কবির রুদ্র। অধিকারের পাশাপাশি হিম্মত দেখিয়ে তোকে ছুঁয়েছি আমি। মেঘাও রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ল বিপরীতে, আমাকে ছোঁয়ার কিসের অধিকার আপনার? অধিকার ফলিয়ে দেখাবো। কিসের অধিকার? কি দেখাই? মেঘা মুখ বিকৃত করে নেয়, চোখ সরিয়ে দ্রুত নামে বিছানা থেকে। অমনি ভাঁজ খুলে মেঝেতে লুটিয়ে পড়ে শাড়ির আঁচল সহ এলোমেলো সব কুচি। চমকায় একবিংশদীয় হৃদয়। নিজের বেগতিক অবস্থা দেখে মুখ ফাঁক করে দ্রুত তাকায় রৌদ্রের দিকে। সহসা ওষ্ঠ পিষে ফিচেল হাসে রৌদ্র। ওষ্ঠপুটে দাঁত চেপে ঘাড় ডোলে হাসি ঠেলে মুখ ফিরিয়ে নেয় ডান দিকে। তড়িঘড়ি করে কুচিগুলো দুহাতে উদরের সাথে চেপে ধরল মেঘা। কোনো রকমে কাপড় সামনে চটপট করে এগোলো দরজার দিকে। উপরে ছিটকিনি লাগানো, মেঘা না শাড়ি সামলাতে পারছে আর না হাত উপরে তুলে ছিটকিনি খুলতে পারছে। উচ্চতাও কম তার, অধরে হাত পোছালেও ছিটকিনি খুলতে কসরত হবে বড্ড। এই অবস্থায় তো আরও পারবে না। পিছু ফিরে ঝাঁজ দেখিয়ে বলল তাই, বেয়াদব লোক, দরজা খুলে দিন, বেরোবো আমি। খুলতে পারলে বেরো। মেঘা পা উঁচিয়ে এক হাতে খোলার চেষ্টা করল, পারল না। ফের ঘাড় ঘুরিয়ে একই স্বরে বলল, খুলে দিন দরজাটা। অসভ্যের মতো সবার সামনে তুলে এনেছেন আমায়। সবাই কি ভাবছে কোনো আইডিয়া আছে আপনার? ইডিয়েট, ইরিটেটিং ম্যান। রৌদ্র চোয়াল খিঁচে নেয়, দ্রুত এগিয়ে মেঘাকে টান মেরে ফের বিছানায় এনে ফেলে। রেগে বলে, রুম থেকে এক পা বাইরে বেরোনোর চেষ্টা করলে পা একেবারে কেটে দেব তোর। চাইছি না এই ইভেন্ট খারাপ কিছু হোক, নয়তো এতক্ষণে তোর ওই বেয়াদবির শাস্তি মেপে মেপে বুঝিয়ে দিতাম তোকে। ইডিয়েট বলেই পিছু ফিরল। হুট করে দরজা খুলে বেরোলো বাহিরে। মেঘা উঠে যাওয়ার আগেই মুখের উপর বাহিরে থেকে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। চাবি ঘুরিয়ে লক করে দিল একেবারে। ধূপধাপ করে দরজায় আঘাত করল মেঘা। চেঁচানো গলা চিরে, রাইনো মুখো, দরজা খুলে দিন, বেরোবো আমি। অসভ্য, নির্লজ্জ, ইরিটেটিং, ডিসগাস্টিং, সেন্সলেস ম্যান। সাউন্ডপ্রুফ রুম রৌদ্রের। মেঘার একটা কথার সাউন্ডও বেরোলো না বাইরে। বেরোলে শুনে শুনে 5টা থাপ্পড় খেত এতক্ষণে গুনে গুনে। রৌদ্র ডোর লক করে গটগটিয়ে নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে কোন দিকে তাকায়নি আর। গার্ডেন পেরিয়ে সোজা এগিয়েছে গেটের দিকে। সিরাতের নজর এড়ায়নি সে। রৌদ্রকে না আটকে ভিড়ের মধ্য থেকে আদ্রকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো সিরাত। রৌদ্রের বেরিয়ে যাওয়ার খবর আদ্রকে জানিয়ে সোজা উপরে উঠল মেঘার খোঁজে। নিজের রুমে নেই মেঘা। সিরাত ভ্রু নাচাতেই আদ্র ইশারায় বোঝালো প্রশ্নসূচকে রুডির রুমে। চোখ গোল করে দুজনে এগোলো ওদিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থমকালো। খোলার চেষ্টা করতেই বুঝলো ডোর লক করা। ফিসফিস করলো সিরাত, মেঘা কি রুমে হবে হয়তো। রৌদ্র বেরিয়ে গেল কেন তাহলে? বোকা স্বরে আদ্র ঘাড় উঁচিয়ে বলল শ্বাস ফেলে, আপু, বোকার মতো কথা বলো না। আই থিঙ্ক মেঘকে রুমে আটকে বেরিয়ে গেছে। রুডি জেলাস আপু। সিরাত ঠোঁট চওড়া করলো, জানি তো, তাই তো জেলাসি বাড়াচ্ছি ওর। বাট ওর রুম সাউন্ড প্রুফ। মেঘ ডাকলে আমরা শুনতেও পারবো না। রুমের চাবিও নেই কারোর কাছে। রুডি কখন আসবে না আসবে কে জানে।
মেঘ কতক্ষণ থাকবে এই রুমে? যতক্ষণ না রৌদ্র আসে ততক্ষণ। তুই অত ভাবছিস কেন? তুই না রৌদ্রের 23 সেকেন্ডের বড় ভাই। চল এখান থেকে। আর্য চোখ সরু করে বলল, আপু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমাদের দুজনেরই বড়। সো হোয়াট? আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি। বড় হওয়ার দরুন এটা আমার কর্তব্য, তবে ভিন্ন পথে। আমি আমার কর্তব্য পালন করছি। রুদ্রকে হাড়ে হাড়ে চিনি আমি। সোজা আঙ্গুলে ওকে কখনো সঠিক পথে আনতে পারবি না, তাই আঙ্গুল বাঁকিয়েই আনতে হবে। ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন আদ্র। অন্তত মেঘা আর রুদ্র দুজনকে দুপথে যাওয়া থেকে আটকানোর জন্য হলেও ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন। এত বছরে মেঘা অনেকটা জড়িয়ে গেছে এ বাড়ির সাথে। হঠাৎ করে চলে গেলে কেউ মানতে পারবে না, আর না আবার রৌদ্র চলে গেলে কেউ সহ করতে পারবে। ওদের দুজনকে একে অপরের সাথে জড়িয়েই তবেই আটকাতে হবে। রৌদ্রকে অ্যাপ্রিসিয়েট করাতে হবে, মেঘার প্রতি যোগ বাড়াতে হবে। ইউনো, ও কতটা পজিটিভ। ওর জিনিসের উপর ও কারোর হস্তক্ষেপ সহ করে না। মেঘার সাথে আরও একটু জুড়তে দে ওকে, তারপর দেখবি রৌদ্র কী জিনিস। আই নো আপু, আমাকে বোঝাতে হবে না, বাট এখন মেঘাকে নিয়ে ভাবো। রৌদ্র ফিরতে লেট করে অনেক। ওর রুমের চাবি নেই কারোর কাছে। ডোন্ট ওয়ারি, মেঘা থাকুক, বাড়িতে সামলে নেব আমি। রৌদ্র আজ তাড়াতাড়ি ফিরবে, আই এম ড্যাম শিওর। চল এখন। মেঘা মর্নিং তার হাজব্যান্ডের রুমে প্রথমবার পদার্পণ করেছে আজ। ওকে ঘরটা একটু বুঝে নিতে দে, দেখে নিতে দে নিজের ফিউচার। মেঘা গলা ফাটিয়ে চেঁচাতে ক্লান্ত। শুকিয়ে এসেছে গলা, তবুও এক পশলা আওয়াজ দরজা ছিঁড়ে বাইরে বেরোয়নি। ক্লান্ত হয়ে টেবিলের উপর থেকে ওয়াটার পট নিয়ে অর্ধ বোতল খালি করলো সে। এতক্ষণে এদিক ওদিক চোখ বোলালো। পুরো দম এসি চলছে। বাহিরের গরমে ঘেমেছিল শরীর, এখন ঠান্ডায় শিউরে উঠেছে। বেরঙিন সব আসবাবে ঘরে, সব একেবারে পরিপাটি। বেপরোয়া ছেলের গোছালো ঘর। রৌদ্র এলোমেলো করে রাখলো। রুবিনা কবির গুছিয়ে রাখেন সব সময়। আজ প্রথম এ ঘরে আগমন মেঘার। এর আগে উকিও দেয়নি কভু। পুরো ঘরে চোখ বোলালো সে। রাগে গজগজ করে শাড়ি খামচে বিড়বিড় করলো, আই হেট ইউ রাইনো মুখো, আই হেট ইউ। আমি ছাড়বো না আপনাকে। রাত্রি 12টার কাছাকাছি। হলুদের সব ঝুট ঝামেলা শেষ হতে হতেই 10টা পেরিয়েছে। মোটামুটি অবিষণ্ণ সকলে। টুকটাক ডিনার সেরে অতিথিরা ঘরে উঠেছেন। রুবিনা কবির, শাহিনা কবির। এর মধ্যেই হাজারবার মেঘার খোঁজ করেছেন। সিরাত এটা ওটা বলে থামিয়ে রেখেছে। ঘরে আছে বলতে গিয়ে ধরা খেয়েছে একবার। সাফা না বুঝে বিরুদ্ধচারণ করে বোকার মতো বলে ফেলেছে মেঘা ঘরে নেই। সে তখন থেকেই দেখা নেই মেঘার। তোফায়েল কবিরের কানে এসব যায়নি এখনো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। মেঘা খায়নি সেই দুপুর থেকে। ওর চিন্তা হলো ওর কাছে যাওয়ার উপায় নেই। খিদে পেট চুই মেঘার। হাজারবার ডাকার পরেও বাহিরে থেকে কোনোরূপ সাড়া শব্দ না পেয়ে অসহায় হয়ে পেট চেপে বিছানায় পড়ে আছে মেয়েটা। 11টা হতে হতে ঘুমানোর অভ্যাস আজও ব্যতিক্রম হয়নি। শত বিরক্তি নিয়েও চোখ লেগে আসছিল। বিছানায় গা এলিয়ে দিতেই পুরোপুরি নিভে এসেছে দু চোখ। ঘড়ির কাঁটা 12টার দৌড় গন্ডায় পৌঁছাতে ঘুমোর অতলে তলিয়ে গেছে মেয়েটা। রুদ্র বাড়ি ফিরতে 12:30 বেজেছে। ততক্ষণে ড্রয়িং রুম পুরো ফাঁকা। রুবিনা কবির ছেলের অপেক্ষায় ছিলেন আজ। সব ঝামেলা চুকিয়ে কিচেনে টুকটাক কাজ করছিলেন একা একা। ছেলে আসা মাত্রই বিদ্যুতের গতিতে বেরিয়ে আসলেন তিনি। চঞ্চলা হয়ে বললেন, রোজকার সেই এক কথা, রুদ্র, খেতে দেব তোকে, খাবি না? তার বেপরোয়া ছেলেরও সেই একই জবাব, গম্ভীর গলায়, খিদে নেই, খাবো না। সিঁড়ি উঠতে গিয়ে একটু থামে রুদ্র। কিছু একটা ভেবে নিচে নেমে বলে, ডিনার সাজিয়ে দাও, রুমে গিয়ে খাবো। তুই যা, আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, আমাকে দাও। রুবিনা কবির অক্ষরে অক্ষরে পালন করলেন। তার ছেলে রাতে খাবে, এই অনেক। বেশি কথা না বাড়িয়ে একটা ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। রুদ্র উপরে উঠল।
দরজার সম্মুখে দাঁড়িয়ে হাঁপ টেনে চাবি ঘুরিয়ে খুলল দরজাটা। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আটকে রেখেছে, না জানি কি করেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। কপাল কুঁচকালো রুদ্র। লাইট অন করলো প্রথমে। মুখোমুখি বিছানার উপর পুরো খুব আরাম করে একবিংশ রমণীকে ঘুমোতে দেখে মুহূর্তেই শিথিল হলো কুঁচকানো কপাল। চাদর মুড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে মেঘা। রৌদ্র থমকানো দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা আটকে দিল। হাতের খাবারের ট্রেটা রাখলো টেবিলের ওপর। ফের তাকালো। মেয়েটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শরীর ঢেকে আছে চাদরে, আর মুখশ্রী ঢেকে আছে কেশের আড়ালে। রৌদ্র এগোলো ধীর পায়ে। মুখ সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল গুচ্ছ কয়েক কেশরাশি। মেয়েটা নড়ে উঠে একটু। আপনা আপনি মৃদু হাসে রৌদ্র। মেঘাকে গুটিয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় পরক্ষণে। বিড়বিড় করে, ইডিয়েট। উঠে দাঁড়িয়ে রিমোট হাতে তুলে এসির পাওয়ার কমিয়ে দিয়ে কাবার্ড খুলে টাওয়েল নিয়ে ধীর পায়ে এগোয় ওয়াশরুমের দিকে। বেরোয় ঠিক 30 মিনিটের মাথায়। ভেজা শরীরে ধূসর একটানা টি-শার্ট জড়ায়, গলায় টাওয়েল ঝুলিয়ে আধো আধো করে মুছে নেয় চুলগুলো। আসতে লেট হয়ে গেছে একটু। ওই মেয়ে তো না খেয়ে ঘুমিয়ে গেছে। এখন এই ঘুম গভীর থেকে জাগাবে কি করে ওকে? ঘুম গভীরে তলিয়েছে। রৌদ্র জাগানোর চিন্তাও করল না। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল সময় 1:20। রাত হয়েছে অনেক। ঘুরে এসে খাটের পাশে দাঁড়ালো সে। চাদর সরিয়ে ঘুমন্ত রমণীকে অতি আলগোছে কোলে নিল। ঘুমের ঘোরে শূন্যে ভাসতেই আপনা আপনি রৌদ্রের গলা জড়িয়ে ধরল মেঘা। নিমিত্তে মাথাটা এলিয়ে গলার নিকট রাখল। ঘর ছাড়ার আগে কিছুক্ষণ ওকে এভাবে নিজের মাঝে অনুভব করল রৌদ্র। মিষ্টি একটা আদৌ পরিচিত ঘ্রাণ পেতেই চোখ বুজে শ্বাস টানল। সেই একটা অল্প পরিচিত ঘ্রাণ। রৌদ্র খানিক মাথা নামিয়ে মেঘার সিঁথি বরাবর ঝুঁকে আসে। চুলের কাছে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টানে। এভাবে পরপর কয়েকটা অর্থপর চোখ খুলে নেয়। মৃদু ঠোঁট ফাঁক করে উচ্চারণ করে মেয়েটাকে জড়ানোর গভীরতা বাড়িয়ে, মাইস্তানি। পর মুহূর্তে দ্রুত পায়ে নিজ ঘর হতে বেরিয়ে আসে মেঘাকে সেভাবে আগলে নিয়ে। আজ বিয়ে। বাজে সবে সকাল 8টা। নিজ হতে মৃদু কোলাহল কানে পৌঁছাতেই ঘুম হালকা হয় মেঘার। চোখ বুঝেই কপাল কুঁচকে নড়ে চড়ে ওঠে। পাশ ফিরে ঘুমে তলিয়ে যেতে চায় আবার, তবে বিরক্তি লাগে। ঘুমের মাঝে প্রচণ্ড খিদে অনুভব করে সে। ডিস্টার্ব পেয়ে গা মুড়িয়ে উঠে বসে মেঘা। চোখ ডলে বিরক্তি নিয়ে উচ্চারণ করে ঘুমকাতর স্বরে, ডিসগাস্টিং। নিভু চোখ মেলতেই নজরে আসে আশপাশ। এক মুহূর্ত পর ছেদ করে ওঠে। ভোরকে এদিকে ওদিকে তাকায়। এটা তোর ওদের ঘর? ও এখানে এলো কি করে? কাল তো ও সেই লোকটার ঘরে ছিল। এখন এখানে কি করে এলো? ছলকে এপাশ ওপাশ চাওয়া করে মেঘা। চোখ ডলে আবার তাকায় সন্ধিয়ান হয়ে। নিজের দিকে তাকায়। এখনও সেই শাড়ি পরনে। কাল যেভাবে ছিল সেভাবেই। পাশে তাকাতেই ঘুমন্ত সাফাকে নজরে পড়ল এবার। মেঘা হুড়মুড়িয়ে ওকে ঝাঁকিয়ে ডাকলো সবটা পরিষ্কারভাবে বোঝার জন্য। টুকটুকি, এই ওঠ না। এই কুম্ভকর্ণ ওঠ। আমি এ ঘরে কি করে এলাম? ঘুমের ঘোরে নড়েচড়ে জবাব দেয় সাফা। উফ মেঘা, প্লিজ ডিস্টার্ব করিস না। ঘুমোতে দে একটু। ভীষণ ঘুম পাচ্ছে। আমি এ ঘরে কি করে এলাম সেটা তো বল আগে। জানি না। মেঘা ধরফরিয়ে বিছানা ছাড়ে। মিররের সামনে দাঁড়ায়। মুখে হাত বুলিয়ে নিজেকে দেখে। সব ঠিকঠাক আছে, কিন্তু মাথার এলোমেলো চুলগুলো আর এলোমেলো নেই। শিরদাঁড়া বরাবর লম্বা একটা বেনি ঝুলছে। ও তো বেনি করে ঘুমায়নি। বেনিটা সামলে নিল মেঘা। বেনি তো নয়, কোনো রকমে চুলগুলো পেঁচিয়ে বেনি পাকানোর বড়জোর চেষ্টা করা হয়েছে। ফলাফল যা হয়েছে সেটাকে বেনুনি বলা যায় না। বিনুনির অনুরূপ করে কোনো রকমে চুলগুলো আটকানো হয়েছে যাতে এলোমেলো হয়ে ঘুমে ব্যাঘাত না ঘটে। মেঘা তাজ্জব বনে চেয়ে রইল। সদ্য ঘুম ভাঙা এলোমেলো মাথায় কিছুই ঢুকছে না। সেভাবেই ইনোসেন্ট ফেসে দ্রুত ঘর ছাড়ল মেঘা। দরজা মারাতেই মুখোমুখি আদ্র। মেঘাকে এ ঘর হতে বেরোতে দেখে সেও প্রথমত
অবাক হলো, তবে বুঝতে না দিয়ে চোখ সরু করে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, গুড মর্নিং মেঘ। মেঘা জিভে অথর ভিজিয়ে নেয়। গুড মর্নিং ভাইয়া, কি হয়েছে? এখনো এভাবে আছিস? সেই কাল থেকে এখনো চেঞ্জ করিসনি কেন? মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা, তালগোল পাকিয়ে যাচ্ছে। অবুঝের মতো বুলি ফোটালো কোনো রকম থেমে থেমে। না মানে, আমি এই রুমে কি করে? আমি তো কাল ওই রাইনো মুখর রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এই রুমে কখন এলাম? হ্যাঁ, মেঘা থতমত খায়, সবটা উড়িয়ে প্রসঙ্গ ঘাটতে বলে চটপট, না কিছু না ভাইয়া, আমি চেঞ্জ করে আসছি, খিদে পেয়েছে ভীষণ। মেঘা উল্টো ফিরে রুমে ঢুকতে ফিক করে হেসে উঠল আদ্র। দুদিকে মাথা নাড়িয়ে নিচে নামলো অর্থপর। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্বটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।